আসন্ন ডাব্লিউবিপি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। চলো আজকের সেশন শুরু করা যাক। এ ও বি কোনো কাজ একত্রে 12 দিনে, বি ও সি কাজটি একত্রে 16 দিনে শেষ করতে পারে। এ কাজটি 5 দিন ও বি কাজটি 7 দিন করার পর সি কাজটি 13 দিনে শেষ করলো। বি একা কাজটি কত দিনে করবে? দেখো, যে কাজটার কথা বলা হচ্ছে সেই কাজটা কতটা সেটা আমরা কি করে বার করব? এ আর বি কাজটা একত্রে 12 দিনে করে, এ আর বি মিলে কাজটা 12 দিনে করে, আর বি আর সি মিলে কাজটা একত্রে 16 দিনে করে। আমি এই 12 আর 16 লসাগু বার করব, সেটা হচ্ছে 48। এটা হবে টোটাল কাজ। এই কাজটার কথা বলা হচ্ছে। 48কে 12 দিয়ে ভাগ করলে 4 পাবো, 48কে 16 দিয়ে ভাগ করলে 3 পাবো। এগুলো কি বেরোবে? এ আর বি দুজনে মিলে প্রতিদিন কতটা করে কাজ করছে এবং বি ও সি প্রতিদিন দুজনে মিলে কতটা কাজ করছে, অর্থাৎ এটা পার ডে ওদের এফিসিয়েন্সি বা দক্ষতা বোঝাবে। এবারে দেখো, এ কাজটা 5 দিন করেছে। এ যদি প্রতিদিন এ কাজ করে তাহলে 5 দিনে করবে 5 এ। বি কাজটা 7 দিন করেছে, অর্থাৎ বি যদি প্রতিদিন বি ইউনিট করে কাজ করে তাহলে 7 দিনে বি করবে 7b। আর সি কাজটা 13 দিন করেছে, সি প্রতিদিন সি করে কাজ করলে 13 দিনে করবে 13c। তাহলে তিনজনে মিলে কাজটা শেষ করলো। কাজটা যেহেতু শেষ করলো, আমি জানি টোটাল কাজ হচ্ছে 48, তাহলে এই 48 কাজটা তিনজনে মিলে করলো। এবার এ আর বি মিলে প্রতিদিন 4 ইউনিট এবং বি ও সি মিলে প্রতিদিন 3 ইউনিট কাজ করে, এই ডাটাটা আমার আছে। অর্থাৎ আমি এটাকে এমন করে ক্যালকুলেশন করব যাতে করে এ প্লাস বি এবং বি প্লাস সি আসে। সেটা কি করে করব? দেখো, আমি এই জায়গায় এটাকে 5a প্লাস 5b লিখতে পারি। 7b থেকে 5b গেছে মানে এখনো 2b দিতে হবে, তবেই 5b প্লাস 2b 7b আসবে। এখানে 2b নিয়েছি, আমি এখানে 2c নিতে পারি। 13c থেকে 2c গেলে এখনো 11c নিতে হবে, তবে গিয়ে 48 আসবে। বোঝা যাচ্ছে? এই জিনিসটাকে আমি এইভাবে লিখলাম তার কারণ আমি এই দুটো থেকে 5 কমন নিলে a প্লাস বি পাবো এবং এই দুটো থেকে 2 কমন নিলে বি প্লাস সি পাবো, প্লাস 11c যেরকম আছে। এ প্লাস বি এর মান হচ্ছে 4। খেয়াল রেখো, এটা কিন্তু 5 দিনে ছিল। প্রতিদিন এ প্লাস বি কতটুকু কাজ করে সেটা হচ্ছে 4 ইউনিট করে, তাহলে 5 দিনে করবে 5 ইন্টু 4 প্লাস 2। বি প্লাস সি এর প্রতিদিনের ভ্যালু হচ্ছে 3, তাহলে 2 ইন্টু 3 লিখলাম, প্লাস 11c সমান 48। তাহলে 3 দুগুণে 6, 4 5-এ 20, 20 আর 6 26 যদি এই দিকে যায় তাহলে 11c এর মান হবে 48 মাইনাস 26 সমান 22। তাহলে সি এর মান হবে 2। এটা জাস্ট কেটে দাও। এইটা সি এর প্রতিদিনের দক্ষতা বোঝাবে, অর্থাৎ প্রতিদিন সি কতটা করে কাজ করতে পারে। দেখো, এই জায়গায় আমরা দেখেছিলাম বি আর সি দুজনে মিলে প্রতিদিন 3 করে কাজ করে, তার মধ্যে সি যদি 2 কাজ করে তাহলে বি করবে 3 মাইনাস 2 সমান 1 ইউনিট। বোঝা যাচ্ছে? দুজনে মিলে 3 কাজ করছে, তার মধ্যে সি একাই করছে 2, তাহলে 3 থেকে যদি এই 2টাকে বাদ দিয়ে দিই অর্থাৎ 1 হবে বি এর এফিসিয়েন্সি, অর্থাৎ বি প্রতিদিন কতটা করে কাজ করে। বি যদি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে, এই টোটাল ওয়ার্কটা করতে বি এর কতদিন সময় লাগবে সেটাই ছিল প্রশ্ন। তাহলে 48 কাজ করতে হবে, বি প্রতিদিন 1 করে কাজ করলে বি এর সময় লাগবে 48 দিন, যেটা অপশন নাম্বার 1-তে আছে। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে নিই, পাটিগণিতের কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে বাংলা ভাষায় একটা প্র্যাকটিস পেপার তৈরি করা হয়েছে। 148 পাতার এই ই বুকে তোমরা অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে। মোট 18টা অধ্যায় আছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সমস্ত প্রশ্ন বাংলায় দেওয়া হয়েছে। এই বইতে কোনো রিপিটেড প্রশ্ন পাবে না, বরং বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন নিয়ে এই বই তৈরি হয়েছে। বইটা যদি কেউ নিতে চাও, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, পারলে এই লিংক ক্লিক করে বইটা নিতে পারো। কোনো এক দৌড় প্রতিযোগিতায় দুজন ব্যক্তির গতিবেগ যথাক্রমে 100 মিটার পার মিনিট ও 120 মিটার পার মিনিট। যদি দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির তুলনায় দৌড় শেষ করতে 10 মিনিট সময় কম নেয়,
তবে দৌড় প্রতিযোগিতাটি কত কিলোমিটারের ছিল? দেখো একটা নির্দিষ্ট দূরত্ব সেটা যাচ্ছে, অর্থাৎ ডিস্টেন্স। আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। যেহেতু নির্দিষ্ট দূরত্ব ছুটতে হচ্ছে তাই ডিস্টেন্সটাকে আমি 1 মনে করব সুবিধের জন্য। কেন? আমি এখান থেকে দেখতে চাইছি যদি ডিস্টেন্স ফিক্স থাকে তাহলে স্পিড আর টাইমের মধ্যে কি সম্পর্ক হবে। দেখলাম ডিস্টেন্স যদি ফিক্সড হয়ে যায় তাহলে স্পিড আর টাইমের রেশিও পরস্পর উল্টো হবে, অর্থাৎ স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও ঠিক তার উল্টো হবে। এক্ষেত্রে আমি দুজন ব্যক্তিকে এ আর বি ধরছি। স্পিডের রেশিও কি? প্রথম ব্যক্তির 100 মিটার পার মিনিট, দ্বিতীয় ব্যক্তির 120 মিটার পার মিনিট, অর্থাৎ রেশিও হচ্ছে 100:120। এই রেশিওটাকে কাটবে না, অর্থাৎ স্পিডের রেশিও কাটবে না। তার কারণ যখন আমরা মান বসাবো তখন এটাকে যদি কেটে দিই তাহলে আমাদের উত্তর ভুল আসবে। তাই স্পিডের রেশিও কখনো কাটবো না, স্পিড বাদ দিয়ে অন্য কোনো রেশিওকে আমরা কাটতে পারি। আমি দেখেছি স্পিডের রেশিও ঠিক তার উল্টো হচ্ছে টাইমের রেশিও, তাহলে টাইমের রেশিও হবে 120:100। আমি এই রেশিওটাকে কাটতে পারবো। 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, অর্থাৎ নির্দিষ্ট দূরত্বটা যেতে এর যদি 6 ইউনিট সময় লাগে তাহলে বি এর সময় লাগবে 5 ইউনিট। তাহলে বি এর তুলনায় 1 ইউনিট সময় কম নিচ্ছে, কিন্তু আমি দেখছি যে একজনের তুলনায় 10 মিনিট সময় কম নিচ্ছে। আমি দেখছি সেটা 1 ইউনিট, প্রশ্নে বলেছে সেটা নাকি 10 মিনিট। তাহলে 1 ইউনিটের মান যদি 10 মিনিট হয় 6 ইউনিটের মান হবে 60 মিনিট। বোঝা যাচ্ছে? তাহলে এ 60 মিনিটে ওই নির্দিষ্ট দূরত্বটা গেছে। বলেছে সেই দূরত্বটা কত, আমি দূরত্ব বার করতে চাইছি। এর টাইম লেগেছে 60 মিনিট, এ প্রতি মিনিটে যাচ্ছে 100 করে। দেখতে পাচ্ছ যদি আমি এটা কাটতাম তাহলে রেশিওটা কমে যেত, তাই স্পিডকে কখনো কাটবে না। এ প্রতি মিনিটে যাচ্ছে 100 করে, অর্থাৎ এটা হলো এর স্পিড, গুণিতক এর টাইম লেগেছে 60 মিনিট, এটা দিয়ে যদি গুণ করি তাহলে 6000 মিটার, এটা হবে টোটাল ডিস্টেন্স, অর্থাৎ 6 কিমি, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। 16a² - 12 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে? দেখো পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে মানে স্ট্রাকচারটা হবে এরকম স্কোয়ার, নয় a+b² অথবা a-b² এর ফর্মুলা পড়বে। এই যে সংখ্যাটা দিয়েছে আমি এই সংখ্যাটাকে a+b² অথবা a-b² এর ফর্মুলায় ফেলবো। মাইনাস আছে মানে আমি a-b² এর ফর্মুলা এটাকে ফেলার চেষ্টা করব। আমি দেখছি এটাকে 4a এর হোল স্কোয়ার লিখতে পারি, যেটা প্রথমে লিখলাম সেটা হবে a, মানে এটা যদি a হয় তাহলে এই পুরোটা হচ্ছে a স্কোয়ার। a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি কে এমন কোন সংখ্যা লিখবো যাতে করে এই 12 এটা আসে। দেখো আমি দেখছি 12 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, তবে 3 4 12 আসবে, কিন্তু এই 2টা এক্সট্রা আছে তাই 2 দিয়ে ভাগ করে দাও। বোঝা যাচ্ছে? এই জায়গাটা ক্যালকুলেশন করলে 12 আসছে। আমি কি নিলাম এখানে? বি নিলাম 3/2, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি এর হোল স্কোয়ার। এটা যাই করলাম আমি দেখলাম এটা পুরোটাই পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হলো, অর্থাৎ a-b² এর ফর্মুলায় পড়লো। কিন্তু আমাকে কতটা যোগ করতে হলো? আমাকে যোগ করতে হলো এই রাশিটা। দেখতে পাচ্ছ এই রাশি মানে কি? 3 অর্থাৎ 9, 2 অর্থাৎ 4, অর্থাৎ 9 যদি আমি এই সংখ্যাটার সঙ্গে যোগ করি তবে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রশ্নে তাই চেয়েছে যে কত যোগ করতে হবে। আমি দেখলাম 9 যোগ করতে হবে, যেটা অপশন নাম্বার 1 তে আছে। কোনো টাকা সরল সুদের হারে 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি সুদের হার 4% বৃদ্ধি পায় তবে সুদের পরিমাণ বৃদ্ধি পায় 160 টাকা। কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? দেখো সুদের পরিমাণটা 160 টাকা কেন বৃদ্ধি পাচ্ছে? তার কারণ হচ্ছে বছরে 4% করে ইন্টারেস্ট বেশি পাচ্ছ। বছরে 4% করে ইন্টারেস্ট যদি বেশি পাই 2 বছরে আমি 8% ইন্টারেস্ট বেশি পাবো, এবং এই 8% ইন্টারেস্ট বেশি পাচ্ছে বলেই আমি কিন্তু 160 টাকা বেশি পাবো। তাহলে আমি বলতে পারি এই 8% এর মানই হচ্ছে 160 টাকা। তাহলে 1% এর মান কত? 1% এর মান হবে 20 টাকা। বলেছে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? বিনিয়োগ সবসময় 100% করা হয়, এটাকে 100 দিয়ে গুণ করলে 100% আসবে, তাই এটাকে 100 দিয়ে গুণ করে আমি বলবো বিনিয়োগ করা হয়েছিল 2000 টাকা, যেটা অপশন নাম্বার 1 তে আছে।
2r সমান h প্লাস রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হলে r ইস টু এইচ এর মান কত? দেখো এই অঙ্কগুলো অপশন থেকে করাই ভালো। r ইস টু এইচ চেয়েছে, অর্থাৎ প্রথমটা r দ্বিতীয়টা h। একটা জিনিস খেয়াল করো, বাম পক্ষে 2r আছে, ডান পক্ষে এইটা আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ হবে r আর h এর কোন মানটা দিয়ে, ঠিক তো? দেখো এই জায়গাটা রুট আছে, বাম পক্ষে কিন্তু কোথাও রুট নেই, এই জায়গাটা রুট আছে, মানে এখানে r আর h এর মান বসালে, r আর h এর মান এখানে বসালে রুটটা যে মানের জন্য উঠে যাবে সেই মানটা উত্তর হতে পারে। আমি যদি r এর মান 1, h এর মান 2 এখানে বসাই, তাহলে এটা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার অর্থাৎ 4 আর 1 5 রুট 5 আসবে। রুট 5 এলে উত্তরে রুট থেকে যাচ্ছে, কিন্তু বাম পক্ষে রুট নেই, তাই এটা হবে না। এটা চেক করো, r এর মান 2 আর h এর মান যদি 3 হয়, এখানে আসবে 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, অর্থাৎ 9 আর 4 13 রুট আসছে। 13 রুট হবে না, তার কারণ বাম পক্ষে কোনো রুট নেই, তাই এটা উত্তর হবে না। r এর মান যদি 4 বসাই এই জায়গায়, 4 স্কোয়ার 16, h এর মান 3 বসালে 3 স্কোয়ার 9, 16 আর 9 যোগ করে 25, 25 এর রুট 5 হয়, অর্থাৎ আমি এই অপশনটাকে ক্যালকুলেশনের মধ্যে আনতে পারি। আমি দেখছি h এর মান 3 আছে, এখানে h এর মান 3 আমি বসাবো, প্লাস r স্কোয়ার প্লাস h স্কোয়ার 5 আসছে, অর্থাৎ ডান পক্ষে 5 আর 3 8 আসছে। বাম পক্ষেও 8 আসছে কিনা জাস্ট চেক করব। r এর ভ্যালু 4 যদি হয়, তাহলে 2 ইন্টু 4 সমান 8 আসছে বাম পক্ষেও। তাহলে এই অপশনটার জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই হচ্ছে, তাহলে আমি বলবো অপশন নাম্বার 3 হবে এই প্রশ্নের উত্তর। দুটি ঘড়ির ক্রয় মূল্যের অনুপাত 16:23। যদি প্রথমটির ক্রয় মূল্য 10% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় ঘড়ির ক্রয় মূল্য 477 টাকা বৃদ্ধি পায়, তবে দুটি ঘড়ির ক্রয় মূল্যের অনুপাত হয় 11:20। দ্বিতীয় ঘড়ির ক্রয় মূল্য প্রথমে কত টাকা ছিল? দেখো প্রথম ঘড়ির ক্রয় মূল্য প্রথমে ছিল CP1, দ্বিতীয় ঘড়ির ক্রয় মূল্য ছিল CP2। এই রেশিও দেওয়া আছে 16:23। আমি মনে করলাম যে প্রথম ঘড়ির ক্রয় মূল্য 16x, দ্বিতীয় ঘড়ির ক্রয় মূল্য 23x। চেয়েছে দ্বিতীয় ঘড়ির ক্রয় মূল্য প্রথমে কত ছিল? দ্বিতীয় ঘড়ির ক্রয় মূল্য 23x, অর্থাৎ 23 এর কোনো গুণিতক অপশনের মধ্যে থাকবে। একটাই 23 এর গুণিতক আছে, যেটা অপশন নাম্বার 2 এতে আছে, তাই উত্তর হবে অপশন নাম্বার 2। এটা হচ্ছে পরীক্ষার সময় আমার প্রথম অ্যাপ্রোচ কি হবে। দ্বিতীয় ঘড়ির ক্রয় মূল্য চেয়েছে, সেটা 23 এর গুণিতক হবে, 23 এর গুণিতক একটা আছে, আমি এটা টিক মেরে বেরিয়ে যাব। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা এক্ষুনি বলবে 4টে অপশনই 23 এর গুণিতক দিল। সাধারণত পরীক্ষায় এরকম প্রশ্ন দেয় না, তবুও তোমরা যেহেতু বলছো, আমি এই প্রশ্নটা উত্তর দেখিয়ে দেবো যে কিভাবে অরিজিনালি করা উচিত ছিল। 16x আর 23x দুটো ঘড়ির ক্রয় মূল্য। দেখো প্রথম ঘড়ির ক্রয় মূল্য 10% বৃদ্ধি করলো, মানে 100 থাকলে এখন হলো 110%। 110%কে ফ্র্যাকশনে যদি পরিণত করি, দশমিকে যদি পরিণত করি, তাহলে কি আসবে? 1.1। অর্থাৎ প্রথম ঘড়ির ক্রয় মূল্যটা 1.1 গুণ হলো। 16x টাকা প্রথম ঘড়ির ক্রয় মূল্য ছিল, প্রথম ঘড়ির ক্রয় মূল্য এখন 16x গুণিতক 1.1। দ্বিতীয় ঘড়ির ক্রয় মূল্য 23x ছিল, সেটা 477 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখন দ্বিতীয় ঘড়ির ক্রয় মূল্য হবে 23x প্লাস 477। বলেছে এখন প্রথম ঘড়ি আর দ্বিতীয় ঘড়ির রেশিও 11:20, তাই আমি এটাকে 11/20 লিখবো। এই ক্রস গুণ করব, 11 দুগুণে 22, 22 কে 16 দিয়ে যদি গুণ করি, এটা আসবে 352x, সমান 23x কে 11 দিয়ে গুণ করলে 253x আসবে, প্লাস 477 কে 11 দিয়ে গুণ করলে 5247। এই 253x যদি এদিকে আসে, তাহলে আসবে 99x, সমান 524x। x এর ভ্যালু বেরোবে 5000, সরি এটা 5247 ছিল। x এর মান বেরোবে, এটা জাস্ট কেটে দাও না, এটা আসবে 53, তাহলে x এর মান 53 বেরোবে। বলেছে দ্বিতীয় ঘড়ির ক্রয় মূল্য কত? আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ঘড়ির ক্রয় মূল্য 23x, যেখানে x এর মান 53, 23 কে 53 দিয়ে গুণ করলে 1219 টাকা আসে, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। যদি এটা সমান এটা হয়, তবে x এর মান কত? দেখো √12, এটাকে আমি কিভাবে লিখতে পারি? 4 গুণিতক 3। আর এটাকে কিভাবে লেখা যেতে পারে? 49 গুণিতক 3। ঠিক, 4 এর রুট 2, √3 রাখো, প্লাস 49 এর রুট 7, √3 যেরকম আছে।
তাহলে আমি দেখলাম 9√x মানে এটা, অর্থাৎ 9√x মানে 9√3, 7 + 2 9√3, 9 কেটে দাও, দুদিকে স্কোয়ার করলে x এর মান আসবে 3, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। রবি সুরজের থেকে বয়সে 12 বছরের ছোট। রবির বয়স তার এবং সুরজের বয়সের সমষ্টি 40%। 9 বছর পরে সুরজের বয়স কত হবে? রবির বর্তমান বয়স আর এবং সুরজের বর্তমান বয়স যদি আমি এস মনে করি, এই লাইনে কি বলেছে? রবির বয়স সমান তার অর্থাৎ রবির এবং সুরজের বয়সের সমষ্টির 40%। 40%। 20 দিয়ে কাটো, ক্রস গুণ করো, 5r সমান 2r প্লাস 2s। আর যদি এদিকে যায় তাহলে 3r ইজ ইকুয়াল টু 2s, অর্থাৎ r বাই s ইজ ইকুয়াল টু 2/3। রবির বয়স যদি 2 হয়, সুরজের বয়স হচ্ছে 3। বলেছে রবি সুরজের থেকে বয়সে 12 বছরের ছোট। আমি এখানে দেখতে পাচ্ছি রবি সুরজের থেকে 1 ইউনিট ছোট, ওরা বলেছে 12 বছরের ছোট, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 12 বছর। তাহলে সুরজের বর্তমান বয়স কত? 1 এর ভ্যালু যদি 12 হয়, 3 এর ভ্যালু হবে 36 বছর। সুরজের বর্তমান বয়স 36 বছর বলেছে, 9 বছর পর সুরজের বয়স কত হবে? 9 বছর পর সুরজের বয়স 9 বেড়ে যাবে, অর্থাৎ তখন বয়স হবে 45 বছর, যেটা অপশন নাম্বার 4 আছে। সমান সংখ্যক ঘোড়া ও মানুষ কোনো এক স্থানে যাচ্ছে। অর্ধেক মানুষ ঘোড়ার পিঠে চেপে ও অর্ধেক মানুষ হেঁটে ঘোড়ার সঙ্গে যাচ্ছে। এই অবস্থায় মাটিতে হেঁটে যাওয়া পায়ের সংখ্যা যদি 80 হয়, তবে ঘোড়ার মোট সংখ্যা কত? ঘোড়ার সংখ্যা আর মানুষের সংখ্যা সমান, সেটাকে আমি x মনে করলাম। দেখো, অর্ধেক মানুষ ঘোড়ার পিঠে যাচ্ছে আর অর্ধেক মানুষ হেঁটে যাচ্ছে। যেহেতু আমাদেরকে বলেছে মাটিতে হেঁটে যাওয়া পায়ের সংখ্যা কত, শুধুমাত্র আমরা দেখব যে কতজন হেঁটে যাচ্ছে। অর্ধেক মানুষ হেঁটে যাচ্ছে, x হচ্ছে ঘোড়ার সংখ্যা এবং x হচ্ছে মানুষেরও সংখ্যা, তাহলে অর্ধেক মানুষ হেঁটে যাচ্ছে, এটা মানুষ। তাহলে যতগুলো মানুষ হেঁটে যাচ্ছে সেটা হচ্ছে x/2। আর ঘোড়া কতগুলো হেঁটে যাচ্ছে? x পিস ঘোড়া আছে, আমি প্রথমেই ধরেছি যে ঘোড়ার সংখ্যা এবং মানুষের সংখ্যা দুটোই ওরা সমান বলে দিয়েছে, সেটা হচ্ছে x। বোঝা যাচ্ছে? এবারে দেখো, এটা ঘোড়ার সংখ্যা যারা হেঁটে যাচ্ছে। প্রতিটা ঘোড়ার পায়ের সংখ্যা 4টে, এক্সটা ঘোড়া হেঁটে যাচ্ছে মানে এক্সটা ঘোড়ার পায়ের সংখ্যা হবে 4x, যেটা মাটিতে যাচ্ছে। x/2 সংখ্যক মানুষ হেঁটে যাচ্ছে। এক একটা মানুষের পায়ের সংখ্যা যদি 2 হয়, তাহলে x/2 সংখ্যক মানুষ যারা হেঁটে যাচ্ছে তাদের মোট পায়ের সংখ্যা হবে x/2 × 2। মোট পায়ের সংখ্যা হবে এটা, কিন্তু বলেছে যে মোট পায়ের সংখ্যা 80। আমি দেখতে পেলাম মোট পায়ের সংখ্যা এটা, ওরা বলেছে এটার মান 80। 4x + x, 5x এর ভ্যালু হবে 80, অর্থাৎ x এর ভ্যালু হবে 16, অর্থাৎ ঘোড়ার সংখ্যা 16, মানুষের সংখ্যা 16, যেটা অপশন নাম্বার 1 আছে। 4% চিনিযুক্ত একটি 6 লিটার দ্রবণ থেকে 1 লিটার জল বাষ্পীভূত করা হলো। এখন দ্রবণে চিনির পরিমাণ কত? দেখো, 6 লিটারের 4% চিনি আছে। 6 লিটারের 4% মানে কত? 0.24। 0.24 চিনি আছে। এবার 6 লিটারের মধ্যে 1 লিটার জল বাষ্পীভূত করলো। জল যদি 6 লিটারের মধ্যে থেকে 1 লিটার চলে যায়, তাহলে এখন মিশ্রণ থাকবে 5 লিটার। বোঝা যাচ্ছে? যখন বাষ্পীভূত করবে তখন শুধু জলটাই উড়ে যাবে। তাহলে 6 লিটার দ্রবণ থেকে যদি 1 লিটার জল বাষ্পীভূত হয়, এখন দ্রবণের পরিমাণ 5 লিটার হবে। কিন্তু চিনি তো উড়ে যায়নি, বাষ্পীভূত হলে শুধুমাত্র জল উড়ে যায়, চিনি ওড়ে না, তাই চিনির পরিমাণ আগে যা ছিল এখনো তাই থাকবে। কিন্তু এখন এই 5 লিটার দ্রবণের মধ্যে চিনি থাকবে ওই 0.24। কত পার্সেন্ট চেয়েছে, তাই এটাকে 100 দিয়ে গুণ করে দাও। 0.24 আছে, নিচে 100 নিয়ে চলে এসো, এই 100 100 কাটো, 24কে 5 দিয়ে ভাগ করলে 4 × 4 এর 5% হবে, যেটা অপশন নাম্বার 1 আছে। √x সমান এটা হলে x² - 16x + 6 এর মান কত? আমি যদি দুই দিকে স্কোয়ার করে দিই, তাহলে √x এর মান হবে x। এটা a - b হোল স্কয়ারের ফর্মুলা পড়লে a² + b² - 2 × ab, a × b, অর্থাৎ 3 × 5 = 15। 5 আর 3 = 8, আমি এই দিকে নিয়ে চলে এলাম, সমান -2 √15।
এবারে দুই দিকেই আবার স্কোয়ার করে দাও, কেন? আমার স্কোয়ারে মান দরকার, তাই আবার স্কোয়ার করা হচ্ছে দুই দিকে। এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেললে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ 8 স্কোয়ার সমান 64। এদিকে মাইনাস 2 এর হোল স্কোয়ার মানে প্লাস 4, রুট 15 এর হোল স্কোয়ার মানে 15, 15কে 4 দিয়ে গুণ করলে 60 আসবে। চেয়েছে এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 6, এক্স স্কোয়ার আছে 16x আছে, এখানে 6 দরকার। এক্স স্কোয়ার মাইনাস 16x আমি এখানে 6 অ্যাড করলাম, 64 যেরাম ছিলাম, বাঁদিকে 6 অ্যাড করেছি মানে ডান দিকেও 6 অ্যাড করে নেব। আমার এইটুকুনির মান দরকার, আমি এইটাকে বাম দিকে রেখে দেবো। ডান দিকে 60 প্লাস 6 66, 64টা এদিকে নিয়ে চলে এসো, তাহলে আমাদের উত্তর হবে এটার মান 2, যেটা অপশন নাম্বার 3-তে আছে। ত্রিভুজ এবিসির বিসি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে সিডি সমান এসি হয়। যদি বিএডি কোণের মান 109 ডিগ্রি এবং এসিবি কোণের মান 72 ডিগ্রি হয়, তবে এবিসি এর মান কত? একটা ত্রিভুজ আছে এবিসি, এর বিসি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে সিডি সমান এসি হয়। এ আর ডি কে আমি যোগ করলাম, বলেছে বিএডি এই কোণটার মান 109 ডিগ্রি দেওয়া আছে এবং এসিবি কোণের মান 72 ডিগ্রি, এসিবি এই কোণটা 72 ডিগ্রি, বোঝা যাচ্ছে? এবিসি কোণের মান চেয়েছে, অর্থাৎ এটা কোণ। দেখো এই যে টোটাল ত্রিভুজটা আছে এবিডি, এর মধ্যে এ কোণের মান দেওয়া আছে, আমি যদি ডি কোণের মানটা নির্ণয় করতে পারি, আমি বলবো এ কোণ প্লাস ডি কোণ সমষ্টি যদি 180 থেকে মাইনাস করি তবে আমি বি কোণের মান পাবো। তার কারণ কি? এ কোণ প্লাস বি কোণ প্লাস ডি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি। তার মধ্যে এ কোণের মান জানি, বি কোণের মানটা যদি আমি বার করতে পারি তাহলে আমি বি কোণের মানটাকে বার করতে পারবো, বোঝা যাচ্ছে? এবার দেখো সিএ আর সিডির মান সমান ওরা বলে দিয়েছে। যদি দুটো বাহু সমান হয় তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। ভূমির সঙ্গে সমদ্বিবাহু ত্রিভুজ সমান কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণটার মান সমান হবে, যেহেতু এই বাহুটার এই বাহুটা সমান, বোঝা যাচ্ছে? তাহলে এই কোণটার মান যদি আমি x ধরি তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? 2x ডিগ্রি। এবার দেখো এই কোণটা 72 দেওয়া আছে, এই টোটাল কোণটা হচ্ছে সরল কোণ বা 180 ডিগ্রি। টোটালটা যদি 180 হয় তাহলে এই ডট যেটা দিলাম সেটার মান কত হবে? 108 ডিগ্রি। 108 প্লাস 72 180 ডিগ্রি হয়। এবার এসিডি এই ত্রিভুজটা খেয়াল করো, এই ত্রিভুজটার মধ্যে এই কোণটার মান 108 প্লাস এই দুটো কোণের সমষ্টি 2x। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের মান 180, তাহলে আমি এখান থেকে x এর মান কিন্তু বার করতে পারবো, সেটা হচ্ছে 36 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমি 36 ডিগ্রি পেলাম। আমি একটু আগেই বলেছিলাম যে ত্রিভুজের তিনটে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে যদি এই এ কোণের মান প্লাস এই ডি কোণের মানটা বাদ দিয়ে দিই তাহলে এই বি কোণের মানটা পাবো, বোঝা যাচ্ছে? তাহলে বি কোণের মান কত হবে? 180 মাইনাস 145 সমান 35 ডিগ্রি, যেটা অপশন নাম্বার 1-তে আছে। কোন লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এর পরিধির 4 গুণ। যদি এর পরিধির মান সি হয় তবে চোঙটির আয়তন কত? দেখো চোঙের আয়তনের ফর্মুলা কি? চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে সি দিয়ে উত্তর আছে, অর্থাৎ আর আর এইচ সিস্টেমের মধ্যে থাকবে না, আমাকে আর আর এইচ এর মানটা সি এর রেসপেক্টে বার করতে হবে, যেহেতু উত্তর সি দিয়ে দেওয়া আছে। এবারে বলেছি চোঙের উচ্চতা এর পরিধির 4 গুণ। উচ্চতা এইচ, পরিধির মান হচ্ছে 2 পাই আর, আমরা পরিধির ফর্মুলা জানি, কিন্তু বলেছি উচ্চতার মানটা পরিধির 4 গুণ। আবার বলেছে যদি এর পরিধির মান সি হয়, অর্থাৎ ওরা বলছে সি সমান হচ্ছে পরিধি, যেটা আমি জানি 2 পাই আর, তাহলে সি এর মান হচ্ছে 2 পাই আর। এই 2 পাই আর এর জায়গায় যদি আমি সি বসিয়ে দিই তাহলে এইচ এর ভ্যালু হবে 4c, বোঝা যাচ্ছে? এইচ এর ভ্যালু 4c আর সি এর ভ্যালু 2 পাই আর। আমরা এখান থেকে আর এর মান কি পাবো? আর এর মান পাবো সি বাই 2 পাই। এই মানগুলোকে আমি এবার এখানে বসিয়ে দেবো, আয়তনের ফর্মুলায় ফেলবো। পাই আর এর মান হচ্ছে সি বাই 2 পাই, তার স্কোয়ার ছিল, ইন্টু এইচ এর মান 4c। পাই
ইন্টু সি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ইন্টু 4c, 4 কাটো, একটা পাই কেটে গেলে তাহলে সি কিউ বাই পাই, এটা হবে আয়তন, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।